ভারতের অষ্টম পে কমিশন আর তার সাথেই চলে এসেছে সরকারের নীতি নির্ধারণে সরাসরি অংশ নেওয়ার একটা অসাধারণ সুযোগ। চলুন আজ আমরা বিস্তারিতভাবে জেনে নেব এই নতুন পরামর্শদাতা পদগুলো সম্পর্কে, যেগুলো দেশের অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। 1,80,000 টাকা। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই দেখছেন। এটাই হলো ভারত সরকারের নতুন পরামর্শদাতা পদের সর্বোচ্চ মাসিক বেতন। মানে অষ্টম পে কমিশনের অধীনে এটা একটা দারুণ চুক্তিভিত্তিক সুযোগ। তো আজ আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব এই সুযোগটা ঠিক কতটা প্রভাবশালী, তারপর সহজ করে বুঝব এই পে কমিশন জিনিসটা আসলে কি। এরপর আমরা 3টি কনসালট্যান্ট পদের খুঁটিনাটি, কাদেরকে খোঁজা হচ্ছে আর কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সে সব নিয়ে আলোচনা করব। আর শেষে দেখব নীতি নির্ধারণে এই ভূমিকাগুলোর আসল গুরুত্বটা কোথায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নিই কেন এটাকে শুধু একটা চাকরি না ভেবে দেশের ভবিষ্যৎ নীতি তৈরিতে অংশ নেওয়ার একটা বড় সুযোগ হিসেবে দেখা উচিত। কিন্তু এই পদগুলোর গুরুত্ব ঠিকভাবে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এই পে কমিশন আসলে কি, আর জাতীয় স্তরে এর তাৎপর্যই বা কতটা। আচ্ছা, পে কমিশন কি, তাই তো? খুব সহজ করে বললে এটা হলো সরকারের তৈরি করা একটা বিশেষ সংস্থা। এর মূল কাজ হল কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর পেনশনভোগীদের বেতন, ভাতা আর পেনশনের কাঠামোটা কেমন হওয়া উচিত তা নিয়ে গবেষণা করে সরকারকে সুপারিশ করা। আর এর প্রভাবটা যে কত বিশাল সেটা এই লাইনটা পড়লেই বোঝা যায়। এর সুপারিশ লক্ষ লক্ষ কর্মচারীর জীবনকে প্রভাবিত করে। আর শুধু তাই নয়, মানুষের আয়, সরকারের খরচ, এমনকি দেশের অর্থনৈতিক চলনকেও এটা প্রভাবিত করে। মানে বিষয়টা কিন্তু ব্যাপক। এবার আসুন আসল কথায় আসা যাক, মানে নির্দিষ্ট পদগুলো নিয়ে আলোচনা করা যাক। এখানে মোট 3 ধরনের পরামর্শদাতার ভূমিকা রয়েছে। দেখা যাক কার জন্য কোনটা উপযুক্ত। তাহলে প্রশ্নটা হলো, ঠিক কি পদে নিয়োগ করা হচ্ছে? এই টেবিলটা দেখুন, এখানে সবটা খুব পরিষ্কার করে দেওয়া আছে। একদম উপরে আছে সিনিয়র কনসালট্যান্ট, 5টা পদ খালি আছে, কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা আর বয়স 45-এর মধ্যে হতে হবে। আর বেতন মাসে 1,80,000 টাকা। এরপরেই আছে কনসালট্যান্ট, এখানেও 5টা পদ, তবে অভিজ্ঞতা লাগবে 6 বছরের বেশি, বয়স হতে হবে 40-এর মধ্যে, আর বেতনটা হলো 1,20,000 টাকা। সবশেষে ইয়াং প্রফেশনালদের জন্য রয়েছে 10টা পদ, এখানে 4 বছরের অভিজ্ঞতা আর 32 বছর বয়সসীমা চাওয়া হয়েছে, আর বেতন হলো 90,000 টাকা। তবে হ্যাঁ, একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার থাকা দরকার। একদিকে যেমন একটা নির্দিষ্ট মাসিক বেতন পাওয়া যাবে, আর ফুল টাইম ও পার্ট টাইম দুটো অপশনই আছে, তেমনি অন্যদিকে ডিএ, থাকার জায়গা, যাতায়াত বা চিকিৎসার মতো অন্যান্য সরকারি সুবিধাগুলো কিন্তু এর মধ্যে নেই। এটা একটা পুরোপুরি চুক্তিভিত্তিক নিয়োগ। বেশ, এবার চলে আসি চতুর্থ ধাপে, মানে আদর্শ প্রার্থী বলতে ঠিক কেমন প্রোফাইল খোঁজা হচ্ছে। চলুন দেখে নিই এই পদগুলোর জন্য কি যোগ্যতা থাকা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মূলত 2টো পদ খোলা আছে। 1, ফিনান্স, হিউম্যান রিসোর্স বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের মতো বিষয়ে মাস্টার্স ডিগ্রি বা MBA থাকতে হবে, অথবা 2, আইন নিয়ে পড়াশোনা অর্থাৎ LLB ডিগ্রি, বার কাউন্সিলের সদস্য পদ, আর তার সাথে আইনি গবেষণা বা পরিষেবা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর দক্ষতার কথা বললে 2টো জিনিস কিন্তু একেবারে বাধ্যতামূলক। 1 হলো এক্সেল বা স্প্রেডশিটে দক্ষতা, আর 2 হলো রিপোর্ট ও প্রেজেন্টেশন তৈরির ক্ষমতা। আর হ্যাঁ, যদি বেতন কাঠামো, ক্ষতিপূরণ বা এই ধরনের বিষয়ে আগে কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে তো সেটা একটা বাড়তি সুবিধা দেবে। তো সবটা শুনে যদি মনে হয় যে এই সুযোগটা আপনার জন্যেই, তাহলে পরের প্রশ্ন হলো আবেদন করবেন কিভাবে। চলুন 5ম ধাপে আমরা অনলাইন আবেদন করার পুরো প্রক্রিয়াটা একবার দেখে নিই। প্রসেসটা কিন্তু বেশ সোজা সাপটা। প্রথমে অষ্টম কেন্দ্রীয় পে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে নিজের ব্যক্তিগত, পেশাগত আর চাকরির তথ্যগুলো দিয়ে ফর্মটা পূরণ করতে হবে। তারপর একটা ডিক্লারেশন ফর্মে ইলেকট্রনিক্যালি সই করে ক্যাপচা ভেরিফিকেশনটা শেষ করতে হবে। ব্যাস, সব শেষে আবেদনপত্রটা জমা দিয়ে দিলেই কাজ শেষ। আর একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে, আবেদন কিন্তু শুধুমাত্র অনলাইনেই করা যাবে। হাতে লেখা বা হার্ড কপি অ্যাপ্লিকেশন কোনোভাবেই গ্রহণ করা হবে না। সবশেষে আসুন আমরা বড় ছবিটা আরেকবার দেখি। দেশের নীতি তৈরিতে অংশ নেওয়ার জন্য কি আপনি প্রস্তুত? এই ভূমিকার আসল তাৎপর্যটা ঠিক কি? দেখুন, এই পদের মূল মিশনটাই হল জাতীয় স্তরে বেতন, ভাতা আর পেনশন নিয়ে বিশ্লেষণ করা, ক্ষতিপূরণ সংক্রান্ত আইনি আর ডেটা ভিত্তিক গবেষণা চালানো, সুপারিশগুলোর ফলে দেশের কোষাগারে কেমন প্রভাব পড়তে পারে সেটা হিসাব করতে সাহায্য করা,
বিভিন্ন সরকারি মন্ত্রকের সাথে সমন্বয় সাধন করা আর সব মিলিয়ে এমন রিপোর্ট তৈরি করা যা দেশের জাতীয় নীতিকে একটা নতুন রূপ দেবে। কাজটা কিন্তু সত্যি অনেক বড়। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই যে মোট 20টি পদ রয়েছে, এই জাতীয় স্তরের চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য কারা এগিয়ে আসবেন?